ঠিক আছে। কি অবস্থা সবার, কেমন আছো তোমরা সবাই? তোমাদের সবাইকে স্বাগত জানাই আরও একটি গার্হস্থ্য বিজ্ঞান নতুন লাইভ ক্লাসে। তো তোমরা অবশ্যই জানো যে আমরা আগে দুইটি গার্হস্থ্য বিজ্ঞানের ক্লাস নিয়েছি দ্বিতীয় পত্রের। আজকে আমাদের তৃতীয় ক্লাস। তো দ্বিতীয় ক্লাসে আমরা নবম অধ্যায় শেষ করতে পারিনি, তো আজকে আমরা নবম অধ্যায়ের বাকি অংশটুকু শেষ করব। তোমরা দ্রুত জয়েন হয়ে যাও, কারণ নবম অধ্যায় অনেক বড়, আমাদের খুবই দ্রুত শেষ করতে হবে। তো তোমরা দ্রুত জয়েন হয়ে যাও। এখানে তো মানে দেয় নাই, এটা আসতেছে না, ভিডিও আসতেছে না, লাইভ আসতেছে না। তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও আর দ্রুত সবাই ক্লাসে চলে আসো। সবাইকে ওয়ালাইকুম সালাম। ইশরাত জাহান বলছে কেমন আছেন? ভালো আছি। নুসরাত জাহান বলছে কেমন আছেন? ভালো, খুব ভালো আছি। মারিয়া আক্তার আচ্ছা, তোমরা যারা যারা ক্লাসে আছো, হ্যাঁ, তোমরা যারা গত ক্লাসটি করেছিলে, যে নবম অধ্যায়ের ফার্স্ট যতটুকু আমি পড়াইছিলাম, তো আমাদের বাকি যতটুকু আছে আরও 2টা ক্লাস লাগে একদম সুন্দরভাবে শেষ করতে। আমাদের আরও 2টা ক্লাস হইলে পারফেক্ট হয়। এখন তোমরা বলো, তোমরা যদি বলো যে 2টি ক্লাসে ভালো মতো নবম অধ্যায় পড়বো, তাহলে 2টি ক্লাস নিব, না হলে আজকে একটি ক্লাসের মধ্যেই নবম অধ্যায় বাকি যতটুকু আছে সব শেষ করে দিব। এখন তোমরা বলো কি করবো? নবম অধ্যায় কি আজকেই শেষ করবো নাকি আরেকটা ক্লাস নিব নবম অধ্যায়ের উপরে? আচ্ছা, অহনা ইসলাম মারিয়া আক্তার বলছে কেমন আছেন? ভালো আছি। তোমরা বলো যে আজকে কি নবম অধ্যায় শেষ করে দিব নাকি আরেকটা ক্লাস নিব? 2টো ক্লাস নিলে আর কি ভালো হয়। তোমরা বলো যে আজকে কি নবম অধ্যায় শেষ করে দিব নাকি আরেকটা ক্লাস নিব? 2টো ক্লাস নিলে আর কি ভালো হয়। আচ্ছা, রিফা ইসলাম বলছে আপু আমার নামটা পড়েন নাই। আচ্ছা, সব একদম মানে পাস হয়ে যায় তো দেখা যায় না সবটা। আচ্ছা, সুহানি ঝর্ণা বলছে 2টা করি, মানে 2টা ক্লাসে নবম অধ্যায় শেষ করব। লতা বলছে আপনার যেমন ভালো মনে হয়। আর এমা ইসলাম বলছে আপু প্রথম অধ্যায় থেকে শুরু করেন আর নবম অধ্যায় শেষ করেন। অহনা বলছে তুমি যেটা ভালো মনে করো। আচ্ছা, নবম অধ্যায়ের উপরে আমরা একটা ক্লাস নিয়েছি অলরেডি, হ্যাঁ, তো আর 2টা নিলে একটু বেশি বড় হয়ে যায়। আমি ভাবছি আজকে তোমাদের মিনিমাম গুরুত্বপূর্ণ যেগুলা ওইগুলা দেখিয়ে দিয়ে মানে আজকে নবম অধ্যায় শেষ করে দিতে, যাতে পরবর্তীতে আমরা আবার প্রথম থেকে ক্লাসগুলো নিতে পারি। আচ্ছা, মারিয়া আক্তার বলছে যে নবম অধ্যায় আজকে শেষ করে দিবে। ইমা আর হচ্ছে মারিয়া। রাফা বলছে আজকে শেষ করতে। আজকে শেষ করতে একটু কষ্ট হবে, হ্যাঁ, দ্রুত যেতে হবে আর কিছু কিছু টপিক আমাদের মানে পাস করতে হবে। বলতে আমি গুরুত্বপূর্ণ টপিকগুলো অবশ্যই আলোচনা করব, যেগুলো একটু কম গুরুত্বপূর্ণ ওগুলো একবার দেখাই দিব, হ্যাঁ, এভাবে আর কি
করা যায় শেষ। আচ্ছা, রাফা বলতেছে আজকে শেষ করে দিতে। আচ্ছা, তাহলে আজকে আমরা নবম অধ্যায় আজকে শেষ করে দিব, ঠিক আছে? তো তোমরা মনোযোগী থেকো ক্লাসে, কারণ খুবই দ্রুত যাব আমি, আর কিছু কিছু পয়েন্ট আমি বাদ দিয়ে দিব। ওগুলো তোমরা পিডিএফ যখন পাবে তখন এক একবার দেখে নিলেই হবে। আমি জাস্ট তোমাদের গুরুত্বপূর্ণ যে টপিকগুলো ওগুলো দেখাই দিব। আচ্ছা, অহনা হচ্ছে আজকে শেষ করে দিতে। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, আমরা ক্লাসটি এখন শুরু করে দিব। ঠিক আছে, এখন শুরু করে দিব। আমরা হচ্ছে প্রথম অধ্যায়ে পেনটা কই, আমরা হচ্ছে প্রথম থেকে সেকেন্ড পেপারে প্রথমে ফার্স্ট অধ্যায় যেটা ওটা নিয়েছিলাম, মানে প্রথম অধ্যায় নিয়ে তারপরে হচ্ছে নবম অধ্যায় নিলাম। অনেকে বলছিল যে নবম অধ্যায় অনেক কঠিন লাগে, তাই আমি হচ্ছে নবম অধ্যায় নিলাম। তো আজকে নবম অধ্যায় শেষ করার পরে পরবর্তী ক্লাস থেকে আমরা দ্বিতীয় অধ্যায় থেকে শুরু করব, কারণ প্রথম অধ্যায় আমাদের অলরেডি শেষ হয়ে গেছে। তো আজকে আমরা গত ক্লাসে তৃতীয় পাঠ পর্যন্ত পড়ছিলাম। হ্যাঁ, তৃতীয় পাঠ, আজকে আমরা চতুর্থ পাঠ থেকে আবার শুরু করব। এখন আমাদের চতুর্থ পাঠে আছে প্রোটিন। কি চতুর্থ পাঠে আছে আমাদের প্রোটিন। তোমরা কিন্তু মনোযোগী থেকো ক্লাসে, ঠিক আছে? আর তোমরা দ্রুত জানাবা যায়, এটা বুঝতে পারছি এটা বুঝতে পারি নাই, কারণ সময় কম। দেখো, প্রথমে আছে আমাদের কি প্রোটিন। প্রোটিন শব্দটা কোন শব্দ থেকে আসছে? প্রোটিন শব্দটা হচ্ছে আমাদের গ্রিক শব্দ কি থেকে আসছে? প্রোটিওস। প্রোটিন শব্দটি আসছে হচ্ছে গ্রিক শব্দ প্রোটিওস। এখন দেখো, এটা থেকে আমাদের উৎপত্তি। এখন প্রোটিওস শব্দের অর্থ কি? প্রোটিওস শব্দের অর্থ সর্বপ্রথম গুরুত্বপূর্ণ বা প্রধান। সর্বপ্রথম গুরুত্বপূর্ণ বা প্রধান, এই দুটোই হচ্ছে তোমার এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ, ঠিক আছে? যে গ্রিক শব্দটি এখানে কোন শব্দ থেকে আসছে, কোন ভাষা থেকে আসছে, এবং প্রোটিওস শব্দের অর্থ কি? মানে প্রোটিওস শব্দের অর্থ হচ্ছে প্রধান বা সর্বপ্রথম গুরুত্বপূর্ণ। তারপর দেখো, দেহের পরিপুষ্টি গঠন ও পুনর্গঠনকারী রাসায়নিক মৌলিক উপাদানগুলোর মধ্যে প্রোটিন সর্বপ্রথম বলে এরূপ নামকরণ করা হয়। দেখো, প্রোটিন অ্যামিনো অ্যাসিড দ্বারা সৃষ্ট জটিল জৈব উপাদান। কি প্রোটিন? প্রোটিন হচ্ছে অ্যামিনো অ্যাসিড। এই অ্যামিনো অ্যাসিড দ্বারা সৃষ্ট একটি জটিল জৈব উপাদান। এটাও তোমাদের এমসিকিউর জন্য, ঠিক আছে? তারপর প্রোটিন ছাড়া কোনো কোষ, কলা, গ্রন্থি এগুলো তোমার গঠন করা সম্ভব নয়। এই সব কিছুর জন্য আমাদের কি দরকার? প্রোটিন দরকার। দেখো, প্রোটিনে আবার এখানে একটা রাসায়নিক গঠন দিছে। হ্যাঁ, এই রাসায়নিক গঠনটা এটা তোমরা একবার দেখে নিবা, যে প্রোটিনের যে অণু এগুলো সম্পূর্ণভাবে বিশ্লেষণ করলে আমরা কি কি পাবো? কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন এবং অক্সিজেন। এই চারটা তোমরা মনে রাখবা, এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। যে প্রোটিনকে ভাঙলে আমরা কি কি পাবো, বিশ্লেষণ করলে আমরা কি কি পাবো? এটা কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন এবং অক্সিজেন, এগুলো আমরা পাবো। দেখো, এই শ্রেণী বিভাগ আছে আবার প্রোটিনের। উৎস অনুযায়ী প্রোটিনকে কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে। এটা এমসিকিউ, যে উৎস অনুযায়ী প্রোটিনকে কয় ভাগে ভাগ করা যায়। এটা হচ্ছে আমাদের 2 ভাগে, উদ্ভিজ প্রোটিন এবং প্রাণীজ প্রোটিন। উদ্ভিজ প্রোটিন কি? উদ্ভিদ থেকে আমরা যে প্রোটিন পাই সেটা উদ্ভিজ প্রোটিন। আবার যেটা প্রাণী থেকে পাই যে প্রোটিনগুলো, ওটা হচ্ছে প্রাণীজ প্রোটিন। সহজ। এখন আমরা উদাহরণগুলো দেখব। দেখো, উদ্ভিজ প্রোটিন কি কি? বাদাম, বিভিন্ন ধরনের ডাল, যেমন মুগ, মসুর, খেসার, তারপর হচ্ছে তোমার এই সিমের বিচি, তৈলবীজ, এগুলো হচ্ছে উদ্ভিজ প্রোটিন। হ্যাঁ, এই উদাহরণগুলো তোমরা মনে রাখবা, যে উদ্ভিজ প্রোটিন এবং এই যে প্রাণীজ প্রোটিন, যে মাছ, মাংস, দুধ, ডিম, পনির, এগুলো হচ্ছে আমাদের প্রাণীজ প্রোটিন। তো এই উদাহরণগুলো মনে রাখবা, কারণ এই উদাহরণ দিয়ে বলবে তোমাকে এমসিকিউতে যে এটা কোন ধরনের প্রোটিন, উদ্ভিজ প্রোটিন নাকি প্রাণীজ প্রোটিন। তখন তোমাকে একটা সঠিক উত্তর সিলেক্ট করতে হবে। তো এইভাবে তোমার এমসিকিউটা করবে, তাই এই উদাহরণগুলো একদম সুন্দর করে দেখে নিবা। দেখো, এখন আবার গুণগত বৈশিষ্ট্যের উপর ভিত্তিতে প্রোটিনকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? 3 ভাগে। গুণগত বৈশিষ্ট্যের উপর দিক দিয়ে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। কি কি? সরল প্রোটিন, যৌগিক প্রোটিন এবং
উদ্ভূত প্রোটিন। এখন সরল প্রোটিনগুলো কি কি? সরল প্রোটিন হচ্ছে যে সকল প্রোটিনকে আর্দ্র বিশ্লেষণ করলে শুধু অ্যামিনো অ্যাসিড পাবো। কি আর্দ্র বিশ্লেষণ করলে শুধু অ্যামিনো অ্যাসিড পাবো, এবং সেগুলিকে আমরা কি বলবো? সরল প্রোটিন। ঠিক আছে, এটা কয়ের জন্য, তোমার জ্ঞানমূলকের জন্য যে সরল প্রোটিন কাকে বলে। যেমন দেখো, অ্যালবুমিন, গ্লোবিউলিন, তারপরে ছুটেলিন, তারপরে প্রোলামিন, এগুলো হচ্ছে সরল প্রোটিন। মানে এগুলোকে ভাঙলে শুধু আমরা কি পাবো? অ্যামিনো অ্যাসিড। তারপর আছে যৌগিক প্রোটিন। যৌগিক প্রোটিনটা কি? যে প্রোটিনগুলো আর্দ্র বিশ্লেষণ করলে আমরা অ্যামিনো অ্যাসিড ছাড়াও অপ্রোটিন অংশ পাবো। মানে যেই প্রোটিনকে আর্দ্র বিশ্লেষণ করলে আমরা অ্যামিনো অ্যাসিড ছাড়াও অন্য অপ্রোটিন জাতীয় কি পাবো? অপ্রোটিন জাতীয় অংশ পাবো, সেগুলোকে আমরা বলবো যৌগিক প্রোটিন। এখানে কিছু উদাহরণ আছে, দেখো, ফসফোপ্রোটিন, নিউক্লিওপ্রোটিন, লাইপোপ্রোটিন, তারপরে গ্লাইকোপ্রোটিন, এগুলো হচ্ছে আমাদের যৌগিক প্রোটিন। তারপরে আছে উদ্ভূত প্রোটিন। দেখো, সরল ও যৌগিক প্রোটিনের সংমিশ্রণে গঠিত হয় কি? প্রোটিন সমূহকে আমরা উদ্ভূত প্রোটিন বলবো। এটা উদ্ভূত প্রোটিন বলবো। যেমন প্রোটিওস, পেপটন, পেপটাইডস, এগুলো এই তিনটা তোমরা একদম মুখস্থ রাখবা, কারণ এটা তোমার এমসিকিউতে দিবে। এই আমাদের উদ্ভূত প্রোটিনটা বেশি দেয়। প্রোটিওস, তারপরে পেপটন, তারপরে পেপটাইডস, এগুলো কি এমসিকিউ তো দিতেই পারে, তখন তুমি বলবো এগুলা উদ্ভূত প্রোটিন। দেখো, প্রোটিনকে আমরা বিশ্লেষণ করলে অ্যামিনো অ্যাসিড পাওয়া যাবে। প্রোটিনকে বিশ্লেষণ করলে আমরা কি পাবো? অ্যামিনো অ্যাসিড পাবো। দেখো, অ্যামিনো অ্যাসিডের প্রয়োজনীয়তা অনুসারে একে দুভাগে ভাগ করা হয়। এখন এই যে অ্যামিনো অ্যাসিড আমরা পাবো ভাঙলে, বিশ্লেষণ করলে, এই অ্যামিনো অ্যাসিডের প্রয়োজনীয়তা অনুযায়ী প্রোটিনকে আবার কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে। কি কি? অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড এবং অনাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড। কি? অত্যাবশ্যকীয় এবং অনাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড। এটা হচ্ছে অ্যামিনো অ্যাসিডের প্রয়োজনীয়তা অনুসারে আমাদের কয় ভাগে ভাগ করা যায় প্রোটিনকে? দুই ভাগে। একটা হচ্ছে অত্যাবশ্যকীয়, একটা হচ্ছে তোমার অনাবশ্যকীয়। দেখো, এবার দেখবো আমরা অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড। যে অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড কি? আচ্ছা, আশা সিদ্দিকা প্রিয়া বলছে আপু কোন অধ্যায় ইম্পর্টেন্ট? হ্যাঁ, সেটা বলে দিব অবশ্যই। আমি ক্লাস শুরুতেই বলে দিই যে কোন অধ্যায়টা গুরুত্বপূর্ণ, কোনটা এমসিকিউর জন্য, কোনটা সিকিউর জন্য গুরুত্বপূর্ণ, সেটাও তো আমি বলে দিই। তোমাদের যে নবম অধ্যায়, এটা এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই নবম অধ্যায়টা A to Z, প্রথম থেকে শেষ পর্যন্ত সব জায়গা থেকে তোমার এমসিকিউ আসতে পারে। তো এটা একদম গুরুত্বপূর্ণভাবে তোমরা এটা পড়বা। ঠিক আছে, এখানে তোমার সিকিউ আসবে, এমসিকিউ আসবে, দুটাই আসবে। তারপর দেখো, এবার দেখবো আমরা অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড। কতগুলো অ্যামিনো অ্যাসিড আমাদের দেহ তৈরি করতে পারে না, তাই এদেরকে খাদ্যের মাধ্যমে দেহে সরবরাহ করতে হয়। এইসব অ্যামিনো অ্যাসিডকে আবার অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিডও বলে। তারপর প্রাপ্তবয়স্কদের জন্য 8টি এবং শিশুদের বৃদ্ধির জন্য 10টি। প্রাপ্তবয়স্কদের জন্য কয়টি? 8টি, এবং শিশুদের জন্য 10টি অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিডের প্রয়োজন হয়। এখানে এই 10টা এখানে দেয়া আছে। ঠিক আছে, 10টার ভিতরে এই যে প্রথম 8টা হচ্ছে প্রাপ্তবয়স্ক যারা তাদের জন্য, এবং প্রথম 8টা হচ্ছে প্রাপ্তবয়স্কদের জন্য, আর এই মোট 10টা হচ্ছে তোমার শিশুদের জন্য। শিশুদের বৃদ্ধির জন্য এই 10টা অ্যামিনো অ্যাসিড খুবই গুরুত্বপূর্ণ। তারপর দেখো এখানে কি আছে? আইসোলিউসিন, লিওসিন, লাইসিস, ফিনাইল অ্যালানাইন, তারপর আছে মিথিওলিন, তারপর আছে ক্রিওলিন, ট্রিপ্টোফ্যান, তারপর আছে ভ্যালিন, তারপর আছে আর্জিনিন, তারপরে ডিপস্টিন। এগুলো হচ্ছে আমার অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড। এখন এই অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিডের ভিতরে যে প্রথম 8টা, এই 8টা প্রাপ্তবয়স্কদের জন্য, এবং সবগুলা 10টাই তোমার কাদের জন্য? শিশুদের জন্য অত্যাবশ্যকীয়। এটা হচ্ছে আমাদের মনে রাখতে হবে। দেখো, এবার দেখবো আমরা উৎস। যে অ্যামিনো অ্যাসিডে তোমার প্রোটিন জাতীয় খাদ্যের উৎস কয়টি? আমাদের প্রোটিন জাতীয় খাদ্যের উৎস হচ্ছে এই দুইটি। কি? একটা হচ্ছে প্রাণীজ উৎস, একটা হচ্ছে উদ্ভিজ উৎস। এই প্রোটিনের উৎস কয়টি আমাদের? 2টি, একটা হচ্ছে প্রাণীজ, একটা হচ্ছে উদ্ভিজ উৎস। এখন প্রাণীজ উৎস কি? ডিম, দুধ, মাছ, মাংস, যকৃৎ ইত্যাদি প্রাণীজ প্রোটিন। ঠিক আছে, এগুলোতে 18 থেকে 30% প্রোটিন থাকে। কত পার্সেন্ট? 18 থেকে
30% আমাদের প্রোটিন থাকে। তারপরে আছে আমার উদ্ভিজ্জ প্রোটিন। এই উদ্ভিজ্জ প্রোটিনগুলো এখন আমরা কোথা থেকে পাবো? এটা হচ্ছে তোমার বীজে প্রোটিনের পরিমাণ উদ্ভিদের অন্যান্য অংশের চেয়ে বেশি থাকে, যেমন ডাল, তারপরে মটরশুঁটি, বাদাম, ভুট্টা, চাল, গম, নারকেল, এগুলো হচ্ছে আমাদের উদ্ভিজ্জ প্রোটিনের উৎস। আর এগুলোতে কত পার্সেন্ট প্রোটিন থাকে? 20 থেকে 28%। এই আমাদের কি জানো, প্রাণীজ উৎসে থাকে 18 থেকে 30 এবং উদ্ভিজ্জ উৎসে থাকে হচ্ছে 20 থেকে 28% প্রোটিন। এবার দেখবো আমরা প্রোটিনের কাজ, যে প্রোটিনের কাজগুলো কি কি। প্রোটিন কি কি করে দেখো, আমাদের দেহের গঠন ও বৃদ্ধি সাধন করবে প্রোটিন। এটা কিভাবে? প্রোটিন আমাদের দেহে নতুন নতুন কোষ তৈরিতে সাহায্য করে, আর কোষের মাধ্যমেই তো আমাদের দেহের কোষ বিভাজনের মাধ্যমে আমাদের দেহের আকার বাড়ে, আমাদের দেহের বৃদ্ধি ঘটে। তো এটা হচ্ছে আমাদের দেহের গঠন ও বৃদ্ধি সাধন। তারপরে গেল দেহের ক্ষয়পূরণ ও রক্ষণাবেক্ষণ, ক্ষয়পূরণ করে রক্ষণাবেক্ষণ করে। তারপর হচ্ছে তাপ শক্তি উৎপাদনেও আমাদের প্রোটিন সাহায্য করে। এটা হচ্ছে প্রোটিনের কাজ। এগুলো সুন্দর করে রাখবা যে প্রোটিনের কাজগুলো কি কি। দেখো তারপর আছে আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা অর্জন করবে। এটা কি? দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা অর্জন করে প্রোটিন খাওয়ার মাধ্যমে, প্রোটিনের মাধ্যমে। তারপরে মাতৃস্তনে দুগ্ধ তৈরি করেও প্রোটিন ভূমিকা রাখে। এটা হচ্ছে প্রোটিনের কাজ। তারপর আছে প্রোটিনের অভাবজনিত অবস্থা ও প্রতিকার, মানে প্রোটিনের অভাবে আমাদের কি কি সমস্যার সম্মুখীন হতে পারি এবং তার প্রতিকারগুলো কি কি, এগুলা। ঠিক আছে, তো এই পর্যন্ত কারো সমস্যা আছে কিনা বলো। আচ্ছা, এমা বলছে এই উপাদানগুলোর নাম মনে থাকে না, তো বেশি মনে রাখার দরকার নাই, এত ইম্পর্টেন্ট না, শুধু দেখে রাখবা। হ্যাঁ, দেখে রাখবা। এখান থেকে তোমার কোশ্চেন আসতে পারে যে এই প্রথম আটটা কাদের জন্য, প্রাপ্তবয়স্কদের জন্য, আর সবগুলা মোট 10টা হচ্ছে শিশুদের জন্য। ঠিক আছে, অত্যাবশ্যক, এটা মনে রাখলেই হবে। আর তোমরা যে 10টা দেওয়া আছে এটা শুধু পড়ে রাখবা সুন্দর মতো, যাতে দেখলেই বুঝতে পারো যে এটা অত্যাবশ্যকীয় প্রোটিন। আচ্ছা, ক্লিয়ার। এবার দেখো অভাবজনিত অবস্থা কি কি। শিশুদের দেহের বৃদ্ধি অব্যাহত হয়, ওজন হ্রাস পায়, মেজাজ খিটখিটে থাকে। এটা হচ্ছে তোমার প্রোটিনের অভাবের কারণে। ঠিক আছে, তারপর দেহের এনজাইম তোমার ঠিকমতো নিঃসৃত হয় না, ফলে পরিপাক পরিশোধন ব্যাহত হয়। তারপর দেহে হিমোগ্লোবিনের অভাব ঘটে, ফলে অ্যানিমিয়া হয়। হিমোগ্লোবিনের অভাবে কি হয়? অ্যানিমিয়া। এটা এমসিকিউর জন্য। তারপরে আছে যকৃতে স্বাভাবিক কার্যক্রম বিঘ্ন ঘটে, ফলে এর স্থানে স্থানে চর্বি জমে। তাদের বয়স্কদের শোথ বা ইডিমা দেখা যায়, ফলে হাত পায়ে পানি আসে, শরীর ফুলে যায়, হাঁটা চলায়ও তাদের অসুবিধা দেখা দেয়। তারপর আছে শিশুদের কোয়ারশিয়ারকর ও ম্যারাসমাস নামক রোগ। হ্যাঁ, এই প্রোটিনের অভাবে শিশুদের কি কি রোগ দেখা যায়? কোয়ারশিয়ারকর এবং ম্যারাসমাস, এই দুইটা রোগ শিশুদের প্রোটিনের অভাবে দেখা যায়। কি কি? কোয়ারশিয়ারকর এবং ম্যারাসমাস। এবার এই রোগ দুইটা কি কি এটা আমরা দেখব। দেখো, প্রোটিনের অভাবে আমাদের কোয়ারশিয়ারকর এবং ম্যারাসমাস রোগ হয়। প্রোটিনের অভাবে কি হয়? কোয়ারশিয়ারকর, এমসিকিউ। হ্যাঁ, এটা এমসিকিউ আবার তোমার জ্ঞানমূলকের জন্য। তারপর হচ্ছে প্রয়োজনীয় প্রোটিন ক্যালোরির অভাবে যে অপুষ্টি দেখা যায় তাকে প্রোটিন শক্তি ঘাটতিজনিত অপুষ্টি বা পিইএম। পিইএমটা কি? প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন বলে। তারপর আছে ম্যারাসমাস রোগ। এবার প্রথমে আমরা কি দেখব? ম্যারাসমাস রোগ। যে ম্যারাসমাস রোগটা কি? ছোট শিশুদের খাদ্যে তোমার প্রোটিন ক্যালোরিজনিত অপুষ্টির কারণে ম্যারাসমাস রোগ হয়। এই প্রোটিন ক্যালোরিজনিত অপুষ্টির কারণে শিশুদের ম্যারাসমাস রোগটা প্রধানত হয়ে থাকে। দেখো, সাধারণত 1 বছরের শিশুদের মধ্যে এই রোগ বেশি দেখা যায়। এই ম্যারাসমাস রোগ কয় বছরের শিশুর মধ্যে? এই 1 বছরের শিশুর মধ্যে বেশি দেখা যায়। দেখো, এটা হচ্ছে ম্যারাসমাস রোগের লক্ষণ। ম্যারাসমাস রোগের লক্ষণগুলো কি কি? যে এখানে দেখো চিত্র দেয়া আছে। হ্যাঁ, এটা ম্যারাসমাস রোগ। ম্যারাসমাস রোগ হলে শরীরের অবস্থা এরকম হয়, শুকিয়ে যায়।
ঠিক আছে, এটা হচ্ছে তোমার একটা চিত্র, দেখেই তুমি বুঝতে পারবে। এবার দেখবো আমরা মেরাসমাস রোগের যে লক্ষণগুলো। দেখো এই লক্ষণগুলো তোমরা কিন্তু সুন্দর করে মুখস্থ করে রাখবা। তোমাকে সিকিউতে দিয়ে দেবে উদ্দীপকে কোন রোগের প্রতিনির্দেশ দেওয়া হয়েছে। হ্যাঁ, তখন বলবে যে মেরাসমাস না হয় কোয়ারশিয়ারকর, দুটো একটা নির্দেশ করবে, তোমাকে ওটা নির্ণয় করতে হবে। আবার ঘতে দিবে যে এই রোগের লক্ষণগুলো কি কি, লক্ষণগুলো তোমরা ব্যাখ্যা করো, তখন এই লক্ষণগুলো তোমাদের দিতে হবে। তো এই লক্ষণগুলো ভালোভাবে পড়ে রাখবা। দেখো এটা হচ্ছে তোমার পেশি শীর্ণ ও দুর্বল হবে মেরাসমাস রোগে। তারপর শিশুর ওজন শতকরা 60 ভাগের নিচে নেমে যাবে, চামড়া এবং চুলের মসৃণতা নষ্ট হবে, খাওয়ায় অরুচি আসবে, ওজন কমে যাবে, শিশুর পেটের বাইরের দিকে থেকে বড় দেখায়, তারপর তোমার ডায়রিয়া দেখা দেয়, অ্যানিমিয়া দেখা দেয়। এই সব হচ্ছে আমাদের মেরাসমাস রোগের লক্ষণ। এখন আছে আমাদের কোয়ারশিয়ারকর। কোয়ারশিয়ারকরটা কি? এই কোয়ারশিয়ারকর হচ্ছে ঘানা দেশীয় ভাষা থেকে কোয়ারশিয়ারকর শব্দটির উৎপত্তি। যে ঘানা দেশীয়, এটা মনে রাখবে এমসিকিউর জন্য, ঠিক আছে, যে কোন দেশীয় ভাষা থেকে কোয়ারশিয়ারকর শব্দটির উৎপত্তি হয়, এটা হচ্ছে ঘানা দেশীয়। তারপর দেখো এর অর্থ হচ্ছে বঞ্চিত শিশু। এই কোয়ারশিয়ারকর মানে কি, কোয়ারশিয়ারকর অর্থ কি, এটা হচ্ছে বঞ্চিত শিশু। এটা হচ্ছে তোমার এমসিকিউর জন্য। অতি শৈশবে শিশু মায়ের দুধ থেকে বঞ্চিত হলে, তারপর বাড়তি খাবারের প্রোটিনের অভাব ঘটলে এই রোগ হয়। ছোটবেলায় শিশু যদি মায়ের দুধ খাবার থেকে বঞ্চিত হয় এবং কি হয়, আমাদের প্রোটিনের অভাব দেখা দেয়, তখন আমাদের কোয়ারশিয়ারকর রোগটা দেখা দেয়। এখন কোয়ারশিয়ারকর রোগের কিছু লক্ষণ আছে। দেখো এটা হচ্ছে, এই শিশুটা হচ্ছে কোয়ারশিয়ারকর রোগে আক্রান্ত, ঠিক আছে। দেখো দেহের বৃদ্ধি বন্ধ হয়ে যাবে, মানে সে আর বাড়বে না। তারপরে আছে শরীর ক্ষীণ ও অস্থির চর্মসার হবে। হ্যাঁ, তারপরে আছে চামড়া খসখসে হয়ে ঝুলে পড়বে, তারপরে পেশির ক্ষয় হবে। এগুলো হচ্ছে কোয়ারশিয়ারকর রোগের লক্ষণ। তারপরে ক্ষুধামন্দা দেখা দিবে। দেখো এটা হচ্ছে তোমার কোয়ারশিয়ারকর রোগের ক্ষুধামন্দা, হাত পা মুখ পানি জমবে, শুধু উদাসীন এবং দুর্দশাগ্রস্ত দেখাবে, ত্বকের আবরণ ফেটে যাবে, ক্ষত সৃষ্টি হবে, আবার রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যাবে। এগুলো হচ্ছে তোমার কোয়ারশিয়ারকর রোগের বৈশিষ্ট্য। এটাও তোমরা ভালোভাবে দেখে রাখবা। আচ্ছা, এবার আছে প্রোটিনের ক্যালোরি অভাবজনিত কারণে তোমার রোগের যে প্রতিকার সেটি। তো এই রোগ নিয়ে কোয়ারশিয়ারকর এবং মেরাসমাস রোগ নিয়ে কারো সমস্যা আছে কিনা বলো। আচ্ছা আচ্ছা, মারিয়া বলছে কি যে অ্যানিমিয়া কি, যে অ্যানিমিয়া হচ্ছে একটা রোগ যেখানে তোমার শরীরে হিমোগ্লোবিনের মাত্রা কমে যাবে এবং রক্তের মাত্রাটা কমে যাবে। এই অবস্থাকে বা এই রোগকে কি বলবো আমরা, অ্যানিমিয়া। তো তোমার মারিয়া বুঝতে পারছো কিনা বলো অ্যানিমিয়া কি। মারিয়া বলো। অ্যানিমিয়া হচ্ছে যখন কারো শরীরে হিমোগ্লোবিনের মাত্রা কমে যাবে এবং রক্তের মাত্রা স্বাভাবিকের থেকে কমে যাবে, তখন যে রোগের সৃষ্টি হয় বা যে শারীরিক অবস্থার সৃষ্টি হয় সেটাই হচ্ছে অ্যানিমিয়া। ওকে, তো এটা হচ্ছে আমাদের প্রোটিনের ক্যালোরি অভাবজনিত রোগের যে প্রতিকার, যে কিভাবে এগুলো প্রতিকার করা যায় সেই কিছু উদাহরণ এটা দেখে নিবা, নট সো ইম্পর্টেন্ট। এটা প্রতিরোধ। এখন দেখো এখান থেকে কিছু এমসিকিউ, ঠিক আছে, তোমরা যারা আসো এতটুকু পড়ছো বুঝতে পারছো তারা বলো, অ্যান্সার করো যে প্রোটিন শব্দের উৎস কোন ভাষা থেকে। এটা কিন্তু প্রথমেই বলা হয়েছে যে প্রোটিন শব্দটির উৎস কোন ভাষা থেকে, বলো দ্রুত বলো।
বলো বলো, 1 নম্বরের উত্তর কি হবে? রাফা বলছে খ। রাফা বলছে খ, গ্রিক শব্দ থেকে। রাফা বলছে খ, সরি খ বলছে। বলো তো রাফা, তোমারটা সঠিক হয়েছে, এটা হচ্ছে খ। সঠিক উত্তর কি হবে? এটা খ হবে। প্রোটিন শব্দটি আমাদের গ্রিক শব্দ প্রোটিওস থেকে আসছে। এটা হচ্ছে আমাদের গ্রিক শব্দ প্রোটিওস। এবার আছে আমাদের যে প্রোটিন কোন উপাদান দিয়ে গঠিত। বলো, প্রোটিন কোন উপাদান দিয়ে গঠিত? কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, ক্যালসিয়াম, আয়রন, সালফার, তারপর আয়োডিন, ফসফরাস, ক্লোরিন, জিঙ্ক, সোডিয়াম, আয়োডিন, কোনটা দিয়ে তৈরি? রাফা বলছে 2 ক, মারিয়া বলছে 2 ক। আচ্ছা, 2 আমাদের সঠিক উত্তর হবে কি দেখি? সঠিক উত্তর হবে ক, কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন এবং অক্সিজেন দিয়ে গঠিত। গুড। তারপরে আছে কোনটি প্রাণীজ প্রোটিন। বলছিলাম যে এগুলো উদাহরণগুলো মনে রাখতে, এগুলো তোমাকে এমসিকিউতে দিবে যে কোনগুলা তোমার প্রাণীজ, কোনগুলা উদ্ভিজ্জ প্রোটিন। বলো তিনি কি হবে? তিনি কি হবে দ্রুত বলো। তিনে গ। নুসার তুষ্মি বলছে তিনে গ, মারিয়া বলছে গ, রাফা বলছে গ, তারপর জামাইয়া জান্নাত বলছে। আচ্ছা, তোমার কমেন্ট তো মনে হয় মিস করে গেছি আমি। প্রিয়া বলছে সি, জামিয়া জান্নাত বলছে সি। ঠিক আছে, তাহলে তুমি বলছো ডিম, এটা হচ্ছে প্রাণীজ। তো দেখবো আমাদের সঠিক উত্তরটা কি। তাহলে তোমাদেরটা সবারটা ঠিক হয়েছে, এটা হচ্ছে আমাদের ডিম, এটি হচ্ছে আমাদের প্রাণীজ প্রোটিন। আমি দেখবো 4 নাম্বার, কোনটি সরল প্রোটিন। সরল প্রোটিন কোনটি? আমাদের প্রোটিন ওখানে কয়টা ছিল? সরল, যৌগিক এবং উদ্ভিদ প্রোটিন। এখন সরল প্রোটিন কোনটি বলো। সরল প্রোটিন কোনটি বলো। মারিয়া আক্তার বলছে 4 সি, প্রোটিন। মারিয়া বলছে গ্লাইকোপ্রোটিন সি। আচ্ছা, এমা বলছে 4 খ। আচ্ছা, এমা বলছে খ, অ্যালবুমিন। আর রাফা বলতেছে 4, এটা পারি না। ঠিক আছে, তাসমিয়া ফারিয়া বলছে 4 বি। নুসরাত তুষ্মি বলছে তোমার 4 গ। তারপরে কারিমা সুইট বলছে 4 সি। তারপরে আয়েশা বলছে 4 বি। আচ্ছা, 2 ধরনের তোমার 2টা টিমের, এক দল বলছে তোমার বি, আর দল বলছে ডি। অ্যালবুমিন বলতেছে কয়েকজন, আর গ্লাইকোপ্রোটিন বলতেছে কয়েকজন। আচ্ছা আচ্ছা, দেখো 4 কত আছে আমরা দেখব। সঠিক উত্তর কোনটি? এটা হচ্ছে অ্যালবুমিন। সরল প্রোটিন কোনটি? অ্যালবুমিন। যারা সি বলছো কি কি? সি বলছো কারিমা বলছো সি, সি হয় নাই। পারভেজ বলতেছে ক, ক তো হবেই না। মারিয়া বলছো সি, হয় নাই। তারপরে তাসমিন ফারিয়া বলছে সি, তোমাদেরগুলো হয় নাই। সঠিক উত্তর হবে বি। এই জন্য তোমাদের যে উদাহরণগুলো দেওয়া আছে সরল, যৌগিক, তারপরে উদ্ভিদ প্রোটিনের, এই উদাহরণগুলো তোমার সঠিকভাবে মনে রাখবা, কারণ এই উদাহরণগুলো থেকে তোমাদের এমসিকিউ দেওয়ার সম্ভাবনা বেশি। ঠিক আছে,
দেখো নিম্নের কোনটি অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড? বলছিলাম যে উদাহরণগুলো থেকে বেশি দিবে। আচ্ছা জামিয়া জান্নাত, হ্যাঁ তোমার হয়েছে। হ্যাঁ বলো মারিয়া, বলো দ্রুত। যে আমাদের নিম্নের কোনটি অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড? এটা হচ্ছে গ্লাইসিন, সেরিন, লিউসিন এবং অ্যালানিন। কোনটি? পারভেজ বলতেছে পাশে খ। ইমা বলতেছে পাশে গ। আচ্ছা মারিয়া বলছে সি গ। রাফা বলতেছে ক। রাফা বলতেছে গ্লাইসিন। আর মারিয়া ইমা তারা বলতেছে সি। সিতে কি আছে? লিউসিন। আচ্ছা জামিয়া বলছে পাশে সি। আয়েশা বলছে সি। তাসমিয়া বলতেছে পারবো না। আচ্ছা এবার দেখবো পাশের সঠিক উত্তর কোনটি হবে। এটা হচ্ছে আমাদের সি হবে, লিউসিন। অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড কোনটি? লিউসিন। যারা তোমরা সি বলছো তাদেরটা সঠিক হয়েছে। কাইমা বলছে সি। আচ্ছা তোমরা যারা যারা সি বলছো তাদের কি হবে? তাদের সঠিক উত্তর এটা হচ্ছে আমাদের লিউসিন হচ্ছে অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড। তারপরে এটা লাস্ট, এরপর আবার আমরা অধ্যায়ে ফিরে যাব। প্রোটিনের প্রধান কাজ কি? এটা খুবই গুরুত্বপূর্ণ। প্রোটিনের প্রধান কাজ কি? দ্রুত বলো। ছয় কি হবে? দ্রুত বলো। দেহের দেহের ক্ষুদ্রান্ত পরিষ্কার করা, দেহের গঠন ও ক্ষয়পূরণ করা, শরীর ঠান্ডা করা, না রক্তে পানি বাড়ানো? কোনটা বলো? খুবই সহজ এটা, এটা না পারলে তো হবে না। প্রোটিনের প্রধান কাজ কোনটি? মারিয়া বলছে বি। রাফা বলছে খ। পারভেজ খ। ইমা খ। তাসমিয়া বলছে বি। সাবিল বলছে বি। সুমাইয়া রুবা বলছে বি। আয়েশা বি। নুস্তার বলতেছে ছয়ে খ। জামিয়া জান্নাত বলতেছে ছয়ে এ। এটা কিন্তু না পারার কথা না, খুবই সহজ একটা এমসিকিউ এবং ইম্পর্টেন্ট। তো দেখো আমাদের ছয় কি হবে? প্রোটিন। আমাদের প্রোটিনের প্রধান কাজ কি বলো? এটা হচ্ছে আমাদের দেহের গঠন ও ক্ষয় পূরণ করবে প্রোটিন। এটা হচ্ছে প্রোটিনের প্রধান কাজ। তোমরা যারা বি বলছো তাদেরটা সঠিক, এবং ক বলছো কে জানো? দেখলাম জামিয়া জান্নাত বলছো ক। এটা ক কিন্তু সঠিক নয়, সঠিক উত্তর হবে আমাদের খ। আচ্ছা আজান দিচ্ছে, আজানের জন্য তোমাদের 5 মিনিট ব্রেক। আচ্ছা সর্বোচ্চ 2 মিনিট। 2 মিনিটের পর আবার শুরু করে দিব কিন্তু ক্লাস। আজানের জন্য তোমাদের 2 মিনিট ব্রেক।
আচ্ছা, তোমাদের 2 মিনিট শেষ, টাইম আপ। তো এবার দেখবো আমরা পার্ট 5 আছে আমাদের কি স্নেহ পদার্থ। দেখো, রাসায়নিক প্রকৃতি, স্নেহ পদার্থের রাসায়নিক প্রকৃতিটা কি এটা এখন আমরা জানব। কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন এই 3টি মৌলিক উপাদানের সমন্বয়ে স্নেহ পদার্থ গঠিত। স্নেহ পদার্থ কিভাবে গঠিত এবং স্নেহ পদার্থের 3টি মৌলিক উপাদান কি কি এটা আমরা ভালোভাবে দেখে নিব। কি কি? কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন এই 3টি মৌলিক উপাদান দিয়ে কি গঠিত আমাদের স্নেহ পদার্থ, এটা যেন মনে থাকে। তারপর শ্রেণী বিভাগ, উৎস অনুযায়ী স্নেহ পদার্থকে 2 ভাগে ভাগ করা যায়। কয় ভাগে? 2 ভাগে। এটা এমসিকিউ। একটা হচ্ছে উদ্ভিজ স্নেহ আর একটা হচ্ছে প্রাণীজ স্নেহ। উদ্ভিজগত থেকে যেসব স্নেহ পাওয়া যায় সেগুলোকে আমরা উদ্ভিজ স্নেহ বলবো, যেমন বাদাম, বিভিন্ন ধরনের তেল ইত্যাদি। আবার প্রাণীজগত থেকে আমরা যেসব স্নেহ পদার্থ পাবো সেটা হচ্ছে আমাদের প্রাণীজ স্নেহ। এগুলোর উদাহরণ কি কি? মাখন, ঘি, কড লিভার অয়েল, তারপরে হচ্ছে পশুর চর্বি, এগুলা। এই ধরনের স্নেহ কঠিন অবস্থায় থাকে। এই স্নেহগুলো কি অবস্থায় থাকে? কঠিন অবস্থায় থাকে। তো আমি আগেও বলছি যে উদাহরণগুলো মনে রাখবা, কারণ উদাহরণ দিয়ে বলবে এটা কোন ধরনের প্রোটিন, এটা কোন ধরনের স্নেহ পদার্থ, তখন তোমাদের এটা নির্ণয় করতে হবে। তাই এই যে উদাহরণগুলো আছে এখানে, যে বাদাম, বিভিন্ন ধরনের তেল, তারপরে ঘি, মাখন, এগুলো কোন ধরনের স্নেহ পদার্থ, এটা সুন্দরভাবে তোমরা মুখস্থ করে রাখবা। দেখো, আবার গঠনগত বৈশিষ্ট্য উপাদানের উপর ভিত্তি করে স্নেহ পদার্থকে কয় ভাগে ভাগ করছে? এটা হচ্ছে সরল, যৌগিক এবং উদ্ভুত। সরল, যৌগিক এবং উদ্ভুত। সরলটা কি? সরল স্নেহটা কি? যেসব স্নেহ পদার্থকে বিশ্লেষণ করলে গ্লিসারল ও ফ্যাটি অ্যাসিড পাওয়া যায় সেগুলিকে সরল স্নেহ বলে। সরল স্নেহ কাকে বলে? যেই স্নেহ পদার্থকে বিশ্লেষণ করলে গ্লিসারল ও ফ্যাটি অ্যাসিড পাওয়া যাবে সেগুলো কি হবে? সরল। যেমন তোমার ট্রাইগ্লিসারাইড বা তেল, তারপরে মোম, এগুলো কি হবে? এগুলো হবে আমাদের সরল স্নেহ পদার্থ বা স্নেহ। তারপর আছে যৌগিক স্নেহ। যেসব স্নেহ পদার্থকে বিশ্লেষণ করলে গ্লিসারল, তারপর ফ্যাটি অ্যাসিড ছাড়া অন্যান্য উপাদান পাওয়া যাবে সেগুলিকে আমরা যৌগিক স্নেহ বলবো। যেমন ফসফোলিপিড, তারপরে লাইপোপ্রোটিন, তারপরে গ্লাইকোলিপিড, এগুলো হচ্ছে আমাদের কি? যৌগিক স্নেহ। তারপর আছে আমাদের উদ্ভুত স্নেহ। সরল ও যৌগিক স্নেহ হতে উৎপন্ন কিছু ফ্যাটি অ্যাসিড, স্টেরয়েড ইত্যাদি এই শ্রেণীর অন্তর্ভুক্ত থাকে। যেমন তোমার ফ্যাটি অ্যাসিড, অ্যালকোহল, তারপর চর্বিতে তোমার দ্রবণীয় ভিটামিন সমূহ, এগুলোকে আমরা কি বলবো? উদ্ভিদ স্নেহ। ক্লিয়ার? এবার দেখবো আমরা ফ্যাটি অ্যাসিড, যে ফ্যাটি অ্যাসিডটা কি। আচ্ছা, স্নেহ পদার্থটা আবার বলবো না, যে স্নেহ পদার্থটা কি। দেখো, স্নেহ পদার্থ কি? কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন এই 3টি মৌলিক উপাদানের সমন্বয়ে স্নেহ পদার্থ গঠিত। 3টি মৌলিক উপাদান কি কি? কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন। ঠিক আছে? এটা উৎস অনুসারে 2টা, উদ্ভিজ এবং প্রাণীজ। উদ্ভিদ থেকে যে স্নেহ পদার্থ পাবো ওটা উদ্ভিজ, প্রাণীজ থেকে যে স্নেহ পদার্থ পাবো সেটা হচ্ছে প্রাণীজ। এটুকু ক্লিয়ার? তারপর আছে আমাদের এই সরল স্নেহ। এটা হচ্ছে গঠনগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে। এটা হচ্ছে গঠনগত দিক দিয়ে কয় প্রকার? 3 প্রকার। সরল, তারপর আছে যৌগিক এবং উদ্ভুত। ঠিক আছে? রাফা বুঝতে পারছো কিনা বলো? এবার আমরা দেখবো ফ্যাটি অ্যাসিড। ফ্যাটি অ্যাসিড আবার এই যে দেখো এখানে 2 ভাগে ভাগ করছে। কয় ভাগে? 2 ভাগে। অসংস্কৃত ফ্যাটি অ্যাসিড আর একটা হচ্ছে আমাদের সংস্কৃত ফ্যাটি অ্যাসিড, এই 2টা। ঠিক আছে? তো এখন ফ্যাটি অ্যাসিডটা কি এটা দেখবো আমরা। খাদ্যের স্নেহ পদার্থ ক্ষুদ্রান্তে পরিপাক হওয়ার পর ভেঙে গ্লিসারল ও ফ্যাটি অ্যাসিডে পরিণত হয়। কি হয়?
এই গ্লিসারল এবং ফ্যাটি অ্যাসিডে পরিণত হয়। এই ফ্যাটি অ্যাসিড ক্ষুদ্রান্ত থেকে লসিকায় শোষিত হয়। ফ্যাটি অ্যাসিড কয় ধরনের? এটা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সংস্পৃক্ত ফ্যাটি অ্যাসিড আর অসংস্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, একটা হচ্ছে সংস্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। তারপর আছে দেখো, যে ফ্যাটি অ্যাসিডের কার্বন অণুগুলোতে আরও হাইড্রোজেন অণু গ্রহণ করার অবকাশ থাকে সেগুলোকে অসংস্পৃক্ত ফ্যাটি অ্যাসিড বলে। যেমন তিমি, শার্ক, সামুদ্রিক মাছের চর্বিতে আমরা অসংস্পৃক্ত ফ্যাটি অ্যাসিড দেখতে পাই বা তাদের মধ্যে থাকে। তারপর সংস্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, যেসব ফ্যাটি অ্যাসিডের কার্বন অণুগুলোতে হাইড্রোজেন অণুর দ্বারা পরিপূর্ণভাবে সংস্কৃত থাকে সেগুলোকে আমরা কি বলবো? সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। ঠিক আছে, তো এটাই। তো এখানে আছে আবার অত্যাবশ্যকীয় ফ্যাটি অ্যাসিড। যে অত্যাবশ্যকীয় ফ্যাটি অ্যাসিডের বর্ণনা দেখো, কিছু সংস্কৃত ফ্যাটি অ্যাসিড স্তন্যপায়ী প্রাণীর দেহে তৈরি হতে পারে, অথচ এদের অভাবে নানা ধরনের অসুস্থতা দেখা যায়। এই ধরনের ফ্যাটি অ্যাসিড কি? এই ধরনের ফ্যাটি অ্যাসিডকে আমরা অত্যাবশ্যকীয় ফ্যাটি অ্যাসিড বলবো। যেমন লিনোলেইক অ্যাসিড, তারপরে লিনোলেনিক অ্যাসিড, তারপরে অ্যারাকিডোনিক অ্যাসিড। এই তিনটা কি? অত্যাবশ্যকীয় ফ্যাটি অ্যাসিড। আবার আছে উৎস। এটা কি? অত্যাবশ্যকীয় ফ্যাটি অ্যাসিডের উৎস আছে উদ্ভিজ উৎস, তারপরে প্রাণীজ উৎস। এই দুইটা উৎস, কয়টা? দুইটা, উদ্ভিজ এবং প্রাণীজ। এবং চাহিদা দেখো, আমাদের দৈনন্দিন জীবনে দৈনিক আমাদের মোট ক্যালোরি 20 থেকে 30% স্নেহ পদার্থ থেকে গ্রহণ করতে হয়। কয় পার্সেন্ট? 20 থেকে 30%ই আমরা এই স্নেহ পদার্থ থেকে পেয়ে থাকি বা আমাদের স্নেহ পদার্থ থেকে গ্রহণ করতে হয়। এবার স্নেহ পদার্থের কয়েকটা কাজ আছে, এগুলো দেখে নিবা। এবার দেখবো অভাবজনিত অবস্থা, মানে স্নেহ পদার্থের অভাবে আমাদের কি কি অবস্থার সম্মুখীন হতে হবে, এগুলো এবার আমরা দেখব। দেখো, স্নেহ পদার্থের অভাবে ত্বকের মসৃণতা এবং দেহের সৌন্দর্য কি হয়? নষ্ট হয়। দেহের সৌন্দর্য নষ্ট হয়, ত্বকের মসৃণতা, দেহের সৌন্দর্য নষ্ট হয়। স্নেহের অভাবে চর্বিতে দ্রবণীয় ভিটামিনগুলো যেমন এ, ডি, ই এবং কে, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে যে এটা এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিগত বছরে আসছে, তোমাদেরও আসবে, যে চর্বিতে দ্রবণীয় ভিটামিনগুলো কি কি? এটা হচ্ছে ভিটামিন এ, ডি, ই এবং কে। এ, ডি, ই এবং কে, এই চারটা হচ্ছে আমাদের চর্বিতে দ্রবণীয় ফ্যাটি অ্যাসিড, চর্বিত দ্রবণীয় ভিটামিন। তারপর অত্যাবশ্যকীয় ফ্যাটি অ্যাসিডের প্রভাবে বিভিন্ন প্রকার চর্মরোগ হয়, যেমন একজিমা। ঠিক আছে, একজিমা হচ্ছে একটা চর্মরোগ। তো স্নেহ পদার্থের অভাবে শিশুদের দেহের বৃদ্ধিতেও আবার ব্যাহত হয়। এইবার দেখবো আমরা পার্ট 6, ভিটামিন। ভিটামিনের পার্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকেই তোমাদের বেশি সিকিউ এবং এমসিকিউ এখান থেকে আসবে। হ্যাঁ, উদ্দীপকে দিয়ে দিবে যে রিনা বা তোমার যে কোনো একটা নাম দিয়ে বলবে তার এই সমস্যা। ঠিক আছে, সমস্যার নাম দিবে। সে চোখে দেখতে পায় না, চোখে কম দেখতে পায়, পা ফুলে গেছে, যে কোনো একটা ভিটামিনের অভাবে যে রোগগুলো হয় ওগুলো বর্ণনা দিয়ে দিবে। গ নাম্বারে বলবে বর্ণনা করো উদ্দীপকে কোন ভিটামিনের অভাবে বা তার রোগের কারণ কি কি, তার রোগের কারণটি কি, এটা তোমাকে নির্ণয় করতে হবে। তখন তোমাকে বলতে হবে যে এটা ভিটামিন এ এর অভাবে হয়। ভিটামিন এ এর অভাবে চোখে দেখতে পায় না, হ্যাঁ, চোখের সমস্যা হয়, তো এটা এভাবে গুরুত্বপূর্ণ করতে হবে। তারপরে ঘয়ে বলবে তো এই ভিটামিনের তোমার কাজ কি, কাজগুলো বর্ণনা করো। ঠিক আছে, তো এই প্রত্যেকটা ভিটামিনই আমাদের জন্য গুরুত্বপূর্ণ, এগুলো আমরা সুন্দরভাবে পড়ে নিব। দেখো, ভিটামিন কি? ভিটামিন হচ্ছে এক প্রকার জৈব রাসায়নিক পদার্থ। কি? ভিটামিন হচ্ছে এক প্রকার জৈব রাসায়নিক পদার্থ যা খাদ্যে অত্যন্ত সামান্য পরিমাণে উপস্থিত থাকে। ভিটামিন এক প্রকার জৈব রাসায়নিক পদার্থ যা আমাদের খাবারে খুবই সামান্য পরিমাণে থাকে। এর আবার শ্রেণী বিভাগ আছে, এই ভিটামিনের শ্রেণী বিভাগ আছে। এই দ্রবণ গুণের প্রেক্ষিতে ভিটামিনকে 2 শ্রেণীতে ভাগ করা যায়। কয় শ্রেণীতে? 2 শ্রেণীতে। এটা হচ্ছে দ্রবণ গুণের ভিত্তিতে। এটা হচ্ছে চর্বিত দ্রবণীয় ভিটামিন, আর একটা হচ্ছে পানিতে দ্রবণীয় ভিটামিন। কি কি? চর্বিত দ্রবণীয় ভিটামিন এবং পানিতে দ্রবণীয় ভিটামিন। এবং চর্বিত দ্রবণীয় ভিটামিন কি কি? এ, ডি, ই এবং কে। এই দুইটা খুবই ইম্পর্টেন্ট। তোমাকে এমসিকিউতে দিবে যে কোনটা চর্বিত দ্রবণীয় ভিটামিন, কোনটা পানিতে দ্রবণীয় ভিটামিন। ঠিক আছে, এ, ডি, ই এবং কে এটা হচ্ছে চর্বিত দ্রবণীয়। আর ভিটামিন বি কমপ্লেক্স এবং সি, ভিটামিন বি কমপ্লেক্স এবং
সি, এটা হচ্ছে তোমার পানিতে দ্রবণীয় ভিটামিন। তো এটা আমরা মনে রাখবো। এবার দেখবো কাজ, ভিটামিনের কাজ কি কি। এখানে কতগুলো কাজ আছে, যে ভিটামিনের কাজগুলো কি কি এটা আমরা ভালো মতো দেখে রাখবো। এখানে বোঝানোর কিছু নাই, তোমরা কাজগুলো সুন্দর করে দেখে রাখবা। দেখো এবার দেখো না ভিটামিন এ, যেমন বিভিন্ন ভিটামিনের শ্রেণী বিভাগ, উৎস, তারপরে অভাবজনিত অবস্থা, প্রতিকার। এখানে হচ্ছে সিঙ্গেল ভাবে তোমার ভিটামিনের বর্ণনা করা হয়েছে। প্রথমে দেখবো আমরা ভিটামিন এ, ঠিক আছে। ভিটামিন এ, ভিটামিন এ কি? ভিটামিন এ হচ্ছে চর্বিতে দ্রবণীয়। তারপর প্রাণীজ উৎস থেকে প্রাপ্ত ভিটামিন এ রেনিটল এবং উদ্ভিজ্জ তোমার উৎস থেকে যে ক্যারোটিন রূপে পাওয়া যায়। প্রাণীজ উৎস থেকে যে ভিটামিন পাবো সেটাকে বলবো কি? রেনিটল, এটা হচ্ছে রেনিটল। আর উদ্ভিজ্জ উৎস থেকে যেটা পাবো সেটা হচ্ছে ক্যারোটিনল, ক্যারোটিন, এটা হচ্ছে ক্যারোটিন রূপে পাবো। এটি বর্ণহীন ভিটামিন। কি ভিটামিন হচ্ছে বর্ণহীন এবং অম্ল ক্ষারে নষ্ট হয় না। ভিটামিন এ তাপে স্থিতিশীল এবং মৃদু তাপে ঢাকনাসহ পাত্রে রান্না করলে নষ্ট হয় না। 1913 সালে, কত সালে? 1913 সালে আমেরিকান প্রাণ রসায়নবিদ এলমার ভার্নার ম্যাককলাম, কে? এলমার ভার্নার ম্যাককলাম সর্বপ্রথম ডিমের কুসুম এবং মাখন থেকে, ডিমের কুসুম আর কি? মাখন, ডিমের কুসুম এবং মাখন থেকে ভিটামিন এ শনাক্ত করেন। কে, কত সালে, আর কোথা থেকে? কে করে? এটা হচ্ছে এলমার ভার্নার ম্যাককলাম। ম্যাককলাম কি করে? আমার হচ্ছে তোমার ডিমের কুসুম এবং মাখন থেকে প্রথম ভিটামিন এ কি করে? শনাক্ত করে। এবং এটা কত সালে? এটা হচ্ছে 1913 সালে। ক্লিয়ার? দেখো এবার ভিটামিন এ এর উৎস কোথায় কোথায়? প্রাণীজ উৎস কি কি? ঘি, মাখন, ডিম, মাছের যকৃতের তেল, এগুলো হচ্ছে প্রাণীজ উৎস। তারপর উদ্ভিজ উৎস আছে কতগুলা, যে হলুদ, কমলা বর্ণের ফল, কমলা বর্ণের ফল, সবজি, তারপর সবুজ শাক ইত্যাদিতে কি থাকে? ভিটামিন এ থাকে। এবার ভিটামিনের কিছু কাজ, এখানে ভিটামিনের কিছু কাজ আছে, দেখে নিবা। ভিটামিন অভাবে কি কি হয়? ভিটামিন অভাবে কি কি হয়? দেখো ভিটামিন এ এর অভাবে চোখের উজ্জ্বলতা এবং অল্প আলোতে দেখার ক্ষমতা নষ্ট হয়ে যায়। তারপর ভিটামিন এর অভাবে চোখের বাইরের অংশ স্ফীত হয়ে প্রদাহের সৃষ্টি হয়। তারপরে এভাবে কিছুদিন চলার পর রাত কানা, তারপরে সম্পূর্ণ অন্ধই সে হয়ে যায়। তো এই ভিটামিন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমার উদ্দীপকে দিবে যে রিনা চোখে দেখতে পায় না বা সে রাতে দেখতে পায় না, হ্যাঁ, আস্তে আস্তে এরকম হতে হতে এক সময় সে পুরোই অন্ধ হয়ে গেছে, ঠিক আছে। এখন তোমাকে 1 নম্বরে বলবে উদ্দীপকে রিনার অন্ধ হয়ে যাওয়ার কারণ কি, ঠিক আছে। এটা আসবে যে তোমার রিনার অন্ধ হয়ে যাওয়ার কারণ কি, তখন তোমাকে নির্ণয় করতে হবে যে ভিটামিন এ এর অভাবে, এর অভাব জনিত কারণে রিনা অন্ধ হয়ে গেছে, হ্যাঁ। তারপরে তোমার ঘতে বলবে যে ভিটামিন এ এর কাজগুলো বর্ণনা কর, ঠিক আছে। উপরে যে কাজগুলো দিছিলাম আমি, এই কাজগুলো, ভিটামিন এ এর কাজগুলো কি কি, এগুলো সুন্দরভাবে দিয়ে দিবা, তাহলেই হবে। এই যে ভিটামিন এর অভাবজনিত রোগ কি কি? রাতকানা হয়, তারপরে জেরোপ্যাথামিয়া হয়। এখানে আবার 2 অংশ হয়, দেখো, কনজাংটিভাল জেরোসিস আর একটা হচ্ছে কর্নিয়াল জেরোসিস। এই দুইটা, এই রাতকানাটা মনে রাখবা, তাহলেই হবে। কারণ যদি তোমাকে উদ্দীপকে দেয় ভিটামিন এর বিষয়ে কোনো কিছু, তাহলে রাতকানাই দিবে, হ্যাঁ, যে রাতে দেখতে পায় না বা আস্তে আস্তে এরকম না দেখতে দেখতে সে অন্ধ হয়ে গেছে, এরকম উদাহরণই দিবে। তারপরে আছে ক্যারাটোম্যালেসিয়া, তারপর আছে বিটস স্পট। তারপরে এখানে আছে প্রতিকার, যে ভিটামিন এ এর অভাবে যেই রোগগুলো হয় এটা কিভাবে প্রতিকার করা যায়। আছে ভিটামিন এ এর ক্যাপসুল নির্ধারণ ডোজে দিতে হবে, ক্যাপসুল আছে। 2 আছে যে পর্যাপ্ত পরিমাণে সবুজ ও রঙিন শাকসবজি ফলমূল খাইতে হবে। তারপর হচ্ছে প্রতিদিনের খাদ্য তালিকায় প্রয়োজনীয় স্নেহ জাতীয় উপাদান যেমন তেল, ঘি, মাখন ইত্যাদি আমাদের রাখতে হবে খাদ্য তালিকায়। তারপর আছে আমাদের ভিটামিন ডি, ঠিক আছে। ভিটামিন ডি কি? ভিটামিন ডি হচ্ছে চর্বিতে দ্রবণীয়, মনে রাখতে হবে। ভিটামিন ডি কোথায়? ভিটামিন ডি হচ্ছে আমাদের চর্বিতে দ্রবণীয় ভিটামিন। এর রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিফেরল। ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি? ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি? ক্যালসিফেরল। এটা এমসিকিউ। ভিটামিন ডি এর রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিফেরল। এটি হচ্ছে বর্ণহীন এবং পানিতে হচ্ছে অদ্রবণীয়। এটি উত্তাপ এবং অম্ল এবং তোমার ক্ষারে ক্ষতিগ্রস্ত হয় না। এটা হচ্ছে ক্ষারে ক্ষতিগ্রস্ত হয় না, এটা হচ্ছে ভিটামিন ডি।
তারপর দেখো উৎস কোথায় কোথায়, ভিটামিন ডি এর উৎস কি? প্রথমত আছে আমাদের কি সূর্যকিরণ। সূর্যকিরণ আমাদের ভিটামিন ডি এর প্রধান উৎস। এই যে সূর্যকিরণ অতিবেগুনি রশ্মি আছে, এগুলোর প্রভাবে আমাদের চামড়ার নিচে ভিটামিন ডি তৈরি হয়। এই সূর্যকিরণের যে অতিবেগুনি রশ্মি আছে ওটা আমাদের শরীরে পড়বে, এই চামড়ার নিচে কি হবে, আমাদের ভিটামিন ডি তখন উৎপন্ন হবে। মানে আমাদের সূর্যকিরণে কিন্তু ভিটামিন ডি থাকে না, সূর্যকিরণ যখন আমাদের দেহে পড়বে তারপরে আমাদের দেহে ভিটামিন ডি উৎপন্ন হবে চামড়ার নিচে, ঠিক আছে। তারপর আছে খাদ্যের উৎস। খাদ্য উৎস কি কি? যেমন প্রাণীজ উৎস থেকে তোমার ভিটামিন ডি আসে, একমাত্র তোমার কি প্রাণীজ উৎস থেকে। এটা হচ্ছে উদ্ভিদ উৎস নয়, এটা হচ্ছে প্রাণীজ উৎস থেকে আমাদের ভিটামিন কি ডি আসবে। খুব কম খাদ্যে ভিটামিন ডি পাওয়া যায়, ঠিক আছে। এগুলোর ভিতরে আবার দুধ, ডিমের কুসুম এগুলো হচ্ছে প্রধান। তারপর আছে শাক, কর, হ্যালিবুড, মাছের যকৃতের তেলে তোমার ভিটামিন ডি আবার বেশি পাওয়া যায়। সামুদ্রিক মাছ, সামুদ্রিক যে মাছগুলো, এখানেও আমাদের ভিটামিন ডি এর পরিমাণ বেশি থাকে। এবার আছে কাজ। ভিটামিন ডি এর কাজগুলো কি কি এটা দেখে নিবা। অভাবজনিত অবস্থা, তারপর আছে রিকেট। কাজ এবং প্রত্যেকটা ভিটামিনের কাজ এবং অভাবজনিত যে অবস্থা আছে এটা দেখে নিবা। এবার আছে রিকেট। রিকেটটা কি? দেহে ভিটামিন ডি এর অভাব হলে অন্ত্রের মধ্যে যে ক্যালসিয়াম এবং ফসফরাসের শোষণ কমে যায়। এই অবস্থায় শিশুদের হাড় সঠিকভাবে বৃদ্ধি পায় না, ফলে হাড়ের গঠন ও আকৃতি স্বাভাবিক হবে না। এই অবস্থাকে আমরা কি বলবো? রিকেট। যখন স্বাভাবিক হবে না তখন এটাকে আমরা কি বলবো? রিকেটস বা রিকেট। সাধারণত শিশুদের রিকেট রোগ হয়। এটা রিকেট রোগটা কাদের বেশি হয়? শিশুদের। দেখো এবার রিকেটস রোগের কিছু লক্ষণ। যে অস্থির গঠন সম্পূর্ণ হয় না, তার ফলে দেহের বৃদ্ধি মন্থর হয়, মানে বৃদ্ধি হয় না। তারপরে অস্থি সম্পন্ন পেশি দুর্বল হয়। তারপরে অস্থির প্রান্তদেশে তরুণাস্থি নরম হয়ে যায়। পাঁজরের হাড় গিট পরে বক্ষদেশ শুরু হয়ে যায়। এগুলো কি? এগুলো হচ্ছে রিকেটস রোগের যেই লক্ষণগুলো, এগুলো আমরা দেখে নিব। এগুলি লক্ষণগুলো যদি কারোর মধ্যে থাকে বুঝবো তার রিকেট রোগ হয়েছে। আর রিকেট রোগ কোন ভিটামিনের অভাবে? ভিটামিন ডি এর অভাবে। এবার দেখবো আমরা অস্টিওম্যালেসিয়া। কি দেখবো? অস্টিওম্যালেসিয়া। দেখো বয়স্কদের ভিটামিন ডি এর অভাবে অস্টিওম্যালেসিয়া রোগ হয়। শিশুদের হয় রিকেট এবং বয়স্কদের কি হয়? অস্টিওম্যালেসিয়া, ঠিক আছে। এটা হয়। দেখো দেহে ভিটামিন ডি এর অভাবে খনিজ পদার্থ শোষণে ব্যাঘাত ঘটলে এরূপ অবস্থা ঘটে। এর প্রতিকারের জন্য কি করতে হবে? জন্মের পর মায়ের বুকের প্রথম দুধ, শাল দুধ শিশুকে খাওয়াতে হবে, ঠিক আছে। তারপর হবে জন্মের 6 মাস পর শিশুর বাড়তি খাবারে ভিটামিন ডি সমৃদ্ধ খাবার রাখতে হবে। তারপর শৈশব শিশুদের প্রতিদিন সকাল কমপক্ষে 30 মিনিট সূর্যের আলোতে রাখতে হবে। হ্যাঁ, শিশুকে সূর্যের আলোতে রাখলে তার তোমার ভিটামিন ডি পাবে, তারপর উৎপন্ন হবে শরীরে। তারপর মানে ভিটামিন ডি জাতীয় যত খাদ্য আছে এটা স্বাভাবিক পরিমাণে তাকে ছোটবেলা থেকে দিতে হবে। চাহিদা সেটা দেখে নেবে। এবার দেখবো ভিটামিন ই, ঠিক আছে। ভিটামিন ই দেখবো এবার। আচ্ছা, ভিটামিন এ এবং ভিটামিন ডি এই দুটো নিয়ে কারো সমস্যা আছে কিনা? আমি অনেক দ্রুত যাইতেছি। আচ্ছা, তোমাদের যদি ভিটামিন এ এবং ভিটামিন ডি নিয়ে কোনো সমস্যা না থাকে বলো ক্লিয়ার। ক্লিয়ার? ওকে, ঠিক আছে। এবার দেখো আমরা ভিটামিন ই। দেখো ভিটামিন ই কি? একটি অ্যালকোহল। ভিটামিন ই কি? ভিটামিন ই হচ্ছে একটা অ্যালকোহল। এটি জারণ রোধ করতে পারে। এটি কি করে? ভিটামিন ই একটি অ্যালকোহল এবং এটি জারণ রোধ করতে পারে। এই গুণের উপর ভিত্তি করে 1936 সালে আমেরিকান শরীরস্থানবিদ হার্ভার্ড ইভান্স এবং তার সহকর্মীগণ গমের অঙ্কুরের তেল থেকে, কি এটা হচ্ছে গমের অঙ্কুরের যে তেল, এটা থেকে ভিটামিন ই আলাদা করে নাম রাখেন টোকোফেরল।
কি? টোকোফেরল। 1936 সালে হার্বার্ট ইভান্স গমের অঙ্কুরের তেল থেকে ভিটামিন ই আলাদা করে এর নাম রাখেন কি? টোকোফেরল। এটা আমাদের মনে রাখতে হবে। সে সময় 4 প্রকার টোকোফেরল, কি 4 প্রকার টোকোফেরল নামক নামকরণ হয়। এগুলো হলো কি কি? আলফা, বিটা, গামা এবং ডেল্টা। আলফা, বিটা, গামা এবং ডেল্টা, এই 4টা রাখা হয়। প্রাণীকোষের আলফা টোকোফেরল প্রধান এবং সবচেয়ে বেশি সক্রিয়। প্রাণীকোষে কোনটা বেশি সক্রিয়? এটা হচ্ছে আলফা টোকোফেরল। প্রাণীকোষে আলফা টোকোফেরল সবচেয়ে বেশি কি? সবচেয়ে বেশি এটা সক্রিয়। এখন ভিটামিন ই এর উৎসগুলো কি কি দেখব। উৎস কি কি? তেলবীজ ভিটামিন। এটা কি? তেলবীজ ভিটামিন ই এর উৎকৃষ্ট উৎস তেলবীজ, যেটা যেমন বাদাম, মাছ, মাংস, ডিম, দুধ, দুগ্ধজাত দ্রব্য, যকৃৎ, সবুজ শাক, শস্যের ভ্রূণের তেল, বিশেষ করে গমের ভ্রূণের তেল হচ্ছে ভিটামিন ই এর সবচেয়ে ভালো উৎস। এর চাহিদা দেখো, শিশু ও কিশোরদের জন্য দৈনিক তোমার 3 থেকে 8 মিলিগ্রাম, শিশুদের জন্য 3 থেকে 8 এবং প্রাপ্তবয়স্কদের জন্য 8 থেকে 15 মিলিগ্রাম আমাদের কি লাগবে? ভিটামিন ই লাগবে। এবার ভিটামিন ই শেষ, ভিটামিন কে। ভিটামিন কেটা কি? ভিটামিন কে হলো রক্তক্ষরণ এবং রক্তক্ষরণ প্রতিরোধক। কি? এটা হচ্ছে রক্তক্ষরণ প্রতিরোধক। এটা ইম্পর্টেন্ট, এটা তোমার এমসিকিউতে দিবে যে রক্তক্ষরণ প্রতিরোধকটা কি, তখন আমরা দেবো ভিটামিন কে। ঠিক আছে? দ্রুত রক্ত জমাট বাঁধার মাধ্যমে এটি রক্তক্ষরণ এটা বন্ধ করে, মানে এটি রক্তটা খুব দ্রুত জমাট বেঁধে ফেলে। এবার উৎস কি কি দেখো, উদ্ভিদের সবুজ পাতায়, তারপর গজানো খাবারে ভিটামিন K1, ঠিক আছে, ভিটামিন K1 এবং K2, এই দুই প্রকার ভিটামিন আমরা পেয়ে থাকি। ভিটামিন কে হলুদ বর্ণের হয়। ভিটামিন কে কোন বর্ণের হয়? হলুদ বর্ণের। এটা আমাদের মনে রাখতে হবে। এটি তাপে, বাতাসে এবং আর্দ্রতায় নষ্ট হয় না, ফলে আলোতে নষ্ট হয়। তবে এটা আলোতে নষ্ট হয়। এটা আর্দ্রতায় নষ্ট হবে না, তাপে নষ্ট হবে না, বাতাসে নষ্ট হবে না, কিন্তু কিসে নষ্ট হবে? আলোতে নষ্ট হয়ে যাবে। ভিটামিন কি? ভিটামিন কে। দেখো, এটা ভিটামিন কে পাবো সবুজ শাক, ডিমের কুসুম, সয়াবিন তেল, যকৃতের ভিটামিন, এগুলো আমরা কি পাবো? ভিটামিন কে। তো অভাবজনিত অবস্থাটা আমরা দেখে নিব। হ্যাঁ, এবার দেখবো আমরা পানিতে দ্রবণীয় ভিটামিন। প্রথমে কি দেখলাম আমরা? প্রথম যেগুলো দেখছি ভিটামিনগুলো এই পর্যন্ত, এটা হচ্ছে আমাদের চর্বিতে দ্রবণীয় ভিটামিন ছিল। এখন দেখবো আমরা পানিতে দ্রবণীয় ভিটামিন। ঠিক আছে, প্রথমে আছে আমাদের বি কমপ্লেক্স। ভিটামিন বি কমপ্লেক্স কি? ভিটামিন বি কমপ্লেক্স। তো পানিতে দ্রবণীয় কয়েকটি ভিটামিনের মধ্যে একটি দল বি কমপ্লেক্স নামে পরিচিত, মানে একটা দল ভিটামিন যারা বি কমপ্লেক্স নামে পরিচিত। দেখো, এদের মধ্যে রয়েছে B1, B2, তারপর হচ্ছে B6, তারপরে নিকোটিনিক অ্যাসিড, ফলিক অ্যাসিড প্রভৃতি। এগুলো হচ্ছে তোমার এই ভিটামিন বি কমপ্লেক্সের মধ্যে অন্তর্ভুক্ত। দেখো, তোমার দেহে ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে বেরি, মুখে ঘা, এনিমিয়া এসব রোগ হয়। এখন তোমাকে এমসিকিউতে দিবে বা ক নাম্বার জন্য দিবে যে এই যে তোমার বেরি, মুখে ঘা, এনিমিয়া এসব রোগ কোন কারণে হয়, ঠিক আছে, বা দিবে যে ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে কোন কোন রোগ হয়। তো এই ক্ষেত্রে তোমার বলতে হবে যে বেরি, মুখে ঘা, তারপরে এনিমিয়া এসব রোগ হয়। এটা দেখো না, ভিটামিন B1, ঠিক আছে, B1 বা এর আরেক নাম হচ্ছে থায়ামিন। B1 বা থায়ামিন। দেখো, বি ভিটামিনের মধ্যে সর্বপ্রথম থায়ামিনের কার্যক্ষমতা সম্পর্কে জানা যায় বলে একে B1 নামকরণ করা হয়। B1 নামকরণ করা হয়। তো ভিটামিন বি কমপ্লেক্সের মধ্যে সব থেকে প্রথম জানা যায় হচ্ছে কোনটা? থায়ামিন। ঠিক আছে, এই জন্য এর নামকরণ করা হয় B1। এবার আছে খাদ্যের উৎস। ঠিক আছে, মানে ভিটামিন B1 কোথা থেকে পাই এটা, তারপরে অভাবজনিত অবস্থা, তারপরে যে অভাবজনিত অবস্থা কি হয়? বেরি রোগ হয়। বেরি রোগটা কি? বেরি সাধারণত চলাফেরা অপারগতা, স্নায়ু দুর্বলতা, মানে তোমার বেরি রোগটা কি? তোমার পা ফুলে যাবে, তুমি নড়াচড়া করতে পারবা না, তোমার পায়ে মানে অবশ হয়ে যাবে, তুমি নাড়াতে পারবা না, হাঁটতে পারবা না, হ্যাঁ, তোমার পেশি শক্তি দুর্বল হয়ে যাবে। এটা হচ্ছে বেরি রোগ। তো এই ভিটামিন B1 এর যে অভাবে যে রোগটা হয় প্রধান, সেটা হচ্ছে বেরি রোগ। বা এটাও তোমার উদ্দীপকে দিয়ে দিতে পারে যে
রিনার তোমার বেরিবেরি রোগ হয়েছে, তো গতে বলবে যে বেরিবেরি রোগ কোনটার অভাবে হয়, কোন ভিটামিনের অভাবে হয়, তার কাজগুলো বর্ণনা করো। ঠিক আছে, এগুলো তোমাকে গতে দিতে পারে সৃজনশীলে। এখানে আছে বেরিবেরি রোগের কয়েকটি লক্ষণ। বেরিবেরি রোগ আবার দুই প্রকার হয়, একটা হচ্ছে শুকনা, একটা সিক্ত। ঠিক আছে, শুকনা আর সিক্ত। শুকনাটা কি? শুকনা মানে শুকনা তো বুঝোই, আর সিক্ত মানে কি? ভেজা। ঠিক আছে, এই দুই ধরনের বেরিবেরি রোগ আছে। এবার দেখো ভিটামিন বি বা রিবোফ্লাভিন। ভিটামিন বি এর অপর নাম কি? ভিটামিন বি এর অপর নাম হচ্ছে রিবোফ্লাভিন। রিবোফ্লাভিন হচ্ছে কি? পানিতে দ্রবণীয়। আমরা তো আমাদের টাইটেলই ছিল যে পানিতে দ্রবণীয় ভিটামিন। এখন যতগুলো আলোচনা করব সবগুলোই আমাদের পানিতে দ্রবণীয় ভিটামিন। এই রিবোফ্লাভিন হচ্ছে কি? পানিতে দ্রবণীয়। এই ভিটামিন তাপে মোটামুটি স্থিতিশীল থাকে। আলো সংস্পর্শে হচ্ছে রিবোফ্লাভিন নষ্ট হয়ে যায়। এই রিবোফ্লাভিন কোথায় নষ্ট হয়ে যায়? আলোর সংস্পর্শে আসলে। এবার আছে কিছু উৎস। যকৃৎ, দুধ, ডিম, তারপরে বৃদ্ধ রিবোফ্লাভিন খুব ভালো উৎস। ঠিক আছে, এই বীজের অঙ্কুর, সবুজ পাতা, তারপরে গাছের কচি, ডগা, এটা হচ্ছে ডগা, হ্যাঁ, ও রিবোফ্লাভিনের জন্য ভালো উৎস। ডাল, বাদাম, মাংস এসব তোমার কম পরিমাণে থাকে, মানে দুধ, ডিম, যকৃৎ এগুলোই আমরা বেশি পেয়ে থাকি। এবার দেখবো আমরা নায়াসিন। ঠিক আছে, নায়াসিন যাওয়ার আগে 10 পার্ট পর্যন্ত করার সমস্যা আছে কিনা বল, না থাকলে ক্লিয়ার দ্রুত। আচ্ছা, যদি কোনো সমস্যা না থাকে 10 পার্ট পর্যন্ত বলো ক্লিয়ার। ওকে, এবার আছে নায়াসিন। দেখো নায়াসিনটা কি? নায়াসিন হচ্ছে বি কমপ্লেক্সের অন্তর্ভুক্ত একটি ভিটামিন। নায়াসিন কি? বি কমপ্লেক্সের অন্তর্ভুক্ত একটি ভিটামিন। নায়াসিনকে প্লেগরা প্রতিরোধক ভিটামিনও বলা হয়। কি? প্লেগরা প্রতিরোধক। প্লেগরা একটা রোগ। ঠিক আছে, এই নায়াসিনকে তোমার বি কমপ্লেক্সের একটি ভিটামিন, যেটা প্লেগরা প্রতিরোধক হিসাবে বেশি পরিচিত। কারণ এর অভাবে দেহে এক ধরনের তোমার দমে বাংলো দেয়। ঠিক আছে, খসখসে ত্বক হয়ে যায়। এগুলোর তোমার দমে বাংলো দেয়, যাতে তোমার খসখসে ত্বক নাম দেয়া হয়। দেখো, তারপর আছে উৎস। নায়াসিনের উৎসগুলো কি কি? মাংস নায়াসিনের ভালো উৎস, মানে মাংস থেকে আমরা নায়াসিনটা বেশি পেয়ে থাকি। তারপরে যকৃৎ, বৃক্ক তো ইত্যাদি অঙ্গে তোমার নায়াসিন ঘনীভূত থাকে। তারপরে চীনাবাদাম নায়াসিনের বেশ ভালো উৎস। তারপরে আমরা বেশিরভাগ নায়াসিন ডাল, তারপরে মাংস এগুলো থেকে পাই। চীনাবাদাম, ডাল, মাংস এগুলো থেকে আমরা কি পাই? বেশি পাই নায়াসিনের উৎসগুলো। এবার দেখো কাজ। ঠিক আছে, নায়াসিনের কিছু কাজ থাকে আমাদের দেহে, এগুলো তোমরা দেখে নিবা। এবার আছে ফলিক অ্যাসিড। ফলিক অ্যাসিডটা কি? এই ফলিক অ্যাসিড, ফলিক হচ্ছে কি? এটা ল্যাটিন শব্দ। ফলিক কি শব্দ? ফলিক হচ্ছে ল্যাটিন শব্দ, যা ফোলিয়াম হতে আসছে। কি? ফলিক অ্যাসিড হচ্ছে একটা ল্যাটিন শব্দ, যা ফোলিয়াম থেকে আসছে। এর অর্থ হচ্ছে পাতা। এই ফোলিয়াম শব্দের অর্থ কি? হচ্ছে পাতা। এটা মনে রাখতে হবে, এটা এমসিকিউর জন্য। ঠিক আছে, ফলিক অ্যাসিড আসছে ল্যাটিন শব্দ থেকে ফোলিয়াম থেকে, যার অর্থ হচ্ছে পাতা। দেখো, এই ভিটামিন সবুজ পাতা হতে পৃথক করা হয় বলে এর নাম ফলাসিন। এগুলো সবুজ পাতা থেকে আলাদা করা হয় বলে এর নাম ফলাসিন। ফলিক অ্যাসিড হলুদ দানাদার জাতীয় পদার্থ, যা পানিতে সামান্য দ্রবণীয়। এই ভিটামিনটা হচ্ছে পানিতে সামান্য দ্রবণীয়। এর কিছু উৎস আছে, যেমন কলিজা, তারপরে বৃক্ক, তারপরে মাছ, মাংস, বাদাম, এগুলো হচ্ছে আমাদের ফলিক অ্যাসিডের উদাহরণ। ঠিক আছে, ফলিক অ্যাসিডের কাজগুলো দেখে নিবা। এবার ভিটামিন B12। ঠিক আছে, ভিটামিন B12। আচ্ছা, ভিটামিন B12 এর রাসায়নিক হচ্ছে সায়ানোকোবালামিন। কি? সায়ানোকোবালামিন, এটা হচ্ছে ভিটামিন B12 এর রাসায়নিক নাম। দেখো, ভিটামিন বি কে পার্নিসাস এনিমিয়া প্রতিরোধক ভিটামিন বলা হয়। কি? পার্নিসাস এনিমিয়া প্রতিরোধকও বলা হয়। এই ভিটামিন হচ্ছে তাপে স্থিতিশীল হলেও আলো এবং অম্ল ক্ষারে ক্ষমতা হারায়। এটা আলো এবং অম্ল ক্ষারে ক্ষমতা হারিয়ে ফেলে। এটা হচ্ছে পানিতে দ্রবণীয়, স্বাধীন এবং লাল দানাদার পদার্থ। এটা হচ্ছে ভিটামিন B12। এখন আছে ভিটামিন বি এর কিছু উৎস, যেমন বৃক্ক, তারপরে ইস্ট, গুঁড়ো, তারপরে ব্যাঙের ছাতা, মাশরুম, এগুলো আমরা কি পাবো? ভিটামিন B12।
এবার এখানে আছে কিছু কাজ, যে ভিটামিন বি রক্তকণিকা গঠনে সাহায্য করে, আমাদের রক্তকণিকা আছে এটা গঠনে সাহায্য করে। তারপরে হচ্ছে ভিটামিন বি প্রতিটি কোষের জন্য দরকার, মানে আমাদের প্রতিটি কোষের জন্য কি দরকার, ভিটামিন বি12। এটা গেল। এখন আছে আমাদের ভিটামিন সি। ভিটামিন এ এর মতোই ভিটামিন সিও অনেক গুরুত্বপূর্ণ। তো তোমরা ভিটামিন এ এবং সি এই দুইটা খুবই গুরুত্ব সহকারে পড়বা। যে ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে এসকর্বিক। কি? এসকর্বিক। ভিটামিন ডি এর রাসায়নিক নাম স্করবি। ভিটামিন সি কে স্কারবি প্রতিরোধক ভিটামিনও বলা হয়। স্কারবি যে রোগ, এই রোগ প্রতিরোধ তোমার ভিটামিন বলা হয় কোনটিকে? ভিটামিন সি কে। প্রাচীনকালে দীর্ঘ সমুদ্র যাত্রায় টাটকা ফল ও সবজির অভাবে নাবিকদের মধ্যে স্কারবি রোগ দেখা দিত। আর প্রাচীনকালে যখন নাবিকরা বের হয়ে যেত নৌকায় করে, তো তখন তাদের যে এই ভিটামিন সি এর অভাবে তাদের মধ্যে যে স্কারবি রোগ, এই রোগটার বেশি দেখা যেত। দেখো, তারপর 1953 সালে, 1753 সালে, কত সালে? 1753 সালে স্কটল্যান্ডের চিকিৎসক জেমস লিন্ড সর্বপ্রথম কমলা লেবুর রসে স্কারবি প্রতিরোধক উপাদানের অস্তিত্বের তথ্য প্রকাশ করেন। কে? জেমস লিন্ড, স্কটল্যান্ডের চিকিৎসক, এবং তিনি কমলা লেবুর রসের তোমার স্কারবি প্রতিরোধক উপাদানের অস্তিত্বের সর্বপ্রথম প্রকাশ করেন। দেখো, পরবর্তীকালে বহু পরীক্ষা নিরীক্ষার পর লেবুর রস হতে এই স্কারবি প্রতিরোধক উপাদান নামক নাম দেওয়া হয়। এর জন্য এর নাম দেওয়া হয় কি? ভিটামিন সি বা স্করবিক অ্যাসিড। অর্থাৎ এই স্কারবি রোগের প্রতিরোধক কোনটি হবে? লেবুর রস। ঠিক আছে, এটা হচ্ছে লেবুর রস। ভিটামিন সি এর উৎস, এটা তো আমরা জানি, আমলকি, পেয়ারা, লেবু, কমলা, কুল, তারপর হচ্ছে আমরা, আনারস, কামরাঙ্গা, জাম্বুরা, এগুলো সব কি? ভিটামিন সি এর উৎস। আমার এখানে আছে কয়েকটা কাজ, ঠিক আছে, ভিটামিন সি এর কাজ, এই কাজগুলো দেখে নিবা। অভাবজনিত রোগ আছে। এবার আছে খনিজ লবণ। ঠিক আছে, খনিজ লবণটা কি? খনিজ লবণ হচ্ছে এটা মাটি থেকে আসে, অর্থাৎ বিভিন্ন রকম উদ্ভিদ, তারপর প্রাণীর খাদ্য এবং প্রাণীর এর মধ্যে খনিজ লবণ পাওয়া যায়। ঠিক আছে, খনিজ লবণ শক্তি উৎপাদন করে না, তবে শরীরে এমন কিছু কাজ সম্পাদন করে যা সুস্থ ও দীর্ঘ জীবনের জন্য অপরিহার্য। অর্থাৎ এই খনিজ লবণটা কি করে না? এটা আমাদের দেহে কোনো ধরনের শক্তি উৎপাদন করে না, কিন্তু এমন কিছু কাজ করে যা আমাদের দেহের জন্য অপরিহার্য, আমাদের দেহের জন্য আমাদের সেটা লাগবে। তো প্রধান 4টি মৌলিক উপাদান কি কি খনিজ লবণের? কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন এবং ম্যাগনেসিয়াম। এই 4টা হচ্ছে আমাদের কি খনিজ লবণের 4টি প্রধান মৌলিক উপাদান। দেখো, কিছু কিছু খনিজ উপাদান একটু বেশি পরিমাণে থাকে, যেমন মোট জৈব উপাদানের প্রায় 60 থেকে 70% হচ্ছে এই ধরনের মৌল। তোর আছে কাজ, খনিজ লবণের কাজগুলো দেখবা। ক্যালসিয়াম, এখন দেখবো আমরা কি? ক্যালসিয়াম। দেখো, ক্যালসিয়াম শব্দটি কোন শব্দ? গ্রিক শব্দ থেকে আসছে। গ্রিক শব্দ কি? ক্ল্যাক্স, CALX, এই শব্দ থেকে আসছে। এর অর্থ হচ্ছে চক। ঠিক আছে, ক্যালসিয়াম সাদা চক পাউডারের মতো। ক্যালসিয়ামটা কি? সাদা চক। আগে যখন স্কুলে পড়তাম তখন এক কথা সাদা সাদা চক দিয়ে ব্ল্যাকবোর্ড ছিল, ওটা একদম লেখা হইতো, তো ওই চকের গুঁড়াটা নিচে পড়ে থাকতো। ঠিক আছে, ওই চকের গুঁড়ার মতো হচ্ছে আমাদের কি এই ক্যালসিয়ামটা দেখতে। ঠিক আছে, তো একজন প্রাপ্তবয়স্ক লোকের দেহে মোট 1200 থেকে 1250 গ্রাম ক্যালসিয়াম থাকে। কত থাকে? 1200 থেকে 1250, যা শতকরা 99% হাড় এবং দাঁতের ফসফরাস এবং ম্যাগনেসিয়ামের সাথে যুক্ত হয়ে থাকে। বাকি 1% ক্যালসিয়াম নরম কোষ, কলা আর প্লাজমাতে থাকে। দেখো, এবার হচ্ছে খাদ্য উৎস, যে ক্যালসিয়ামের খাদ্য উৎসগুলো কি কি? এটা হচ্ছে দই, ছানা, পনির, মিষ্টি, এগুলো কি? এগুলো হচ্ছে আমাদের ক্যালসিয়ামের উৎস। আছে ক্যালসিয়ামের কিছু কাজ আছে, এখানে কাজটা দেখে নিবা। এবার আছে ফসফরাস। ফসফরাসটা কি? দেখো, ফসফরাস অত্যন্ত ক্রিয়াশীল একটি পদার্থ। ঠিক আছে, প্রাপ্তবয়স্ক যারা ব্যক্তি আছে তাদের দেহে 400 থেকে 700 গ্রাম, কত গ্রাম? 400 থেকে 700 গ্রাম ফসফরাস থাকে। এর 80% হাড় এবং দাঁতে ক্যালসিয়ামের সাথে অজৈব লবণ আকারে থাকে। বাকি যে 20% থাকে, এই 20% প্রত্যেক প্রকারের কোষ কলাতে প্রোটিন এবং স্নেহের সাথে জৈব যৌগ ফসফোপ্রোটিন এবং ফসফোলিপিডের আকারে থাকে। এগুলো হচ্ছে আমাদের ফসফরাস। এটা হচ্ছে ফসফরাসের উৎস।
কি কি? ডিম, দুধ, মাছ, মাংস, কলিজা, এগুলো হচ্ছে আমাদের ফসফরাসের উৎস। আচ্ছা, ফসফরাসের কাজ আছে কিছু। তারপর হচ্ছে সোডিয়াম। সোডিয়ামটা বেশি ইম্পর্টেন্ট না, এটা স্কিপ করতেছি, বাট আমরা সোডিয়ামটাকে এটা দেখবো। দেখো, প্রাপ্তবয়স্কদের দেহে মোট 90 থেকে 100 গ্রাম সোডিয়াম থাকে। প্রাপ্তবয়স্কদের দেহে কত গ্রাম থাকে? এটা হচ্ছে 90 থেকে 100 গ্রাম সোডিয়াম থাকে। হ্যাঁ, তো এটা হচ্ছে এর 50% কোষের বাইরের রসে প্রধানত সোডিয়াম ক্লোরাইড এবং সোডিয়াম বাইকার্বনেট প্রভৃতি অজৈব লবণ রূপে থাকে, এবং বাকি যে সোডিয়ামগুলো এগুলো হাড় এবং পেশিতে থাকে। ঠিক আছে, প্রতি 100 মিলিলিটার রক্তে 150 থেকে 200 মিলিগ্রাম সোডিয়াম থাকে। কত? প্রতি 100 মিলিলিটার রক্তে, প্রতি 100 মিলিলিটার রক্তে আমাদের 150 থেকে 200 মিলিগ্রাম সোডিয়াম থাকে। ঠিক আছে, এখন এই সোডিয়ামের কিছু কাজ। এবারে পটাশিয়াম। দেখো, পটাশিয়াম কি? পটাশিয়াম প্রতিটি জীবকোষে পাওয়া যাবে। পটাশিয়াম কি? প্রতিটি জীবকোষে পাওয়া যাবে। প্রাপ্তবয়স্কদের দেহে মোট 200 গ্রাম পটাশিয়ামের মধ্যে 90 ভাগই রক্তকোষে থাকে এবং অন্যান্য কোষে অবস্থান করে। তো এর উৎস আছে কি কি? মাছ, মাংস, দুধ, ডিম, এগুলো হচ্ছে আমাদের পটাশিয়ামের উৎস। লৌহ। লৌহটা কি? মানবদেহে লৌহের পরিমাণ তোমার ক্যালসিয়াম এবং ফসফরাসের তুলনায় অতি অল্প, মানে মানবদেহে লৌহের পরিমাণ খুবই কম। ঠিক আছে, প্রাপ্তবয়স্কদের দেহের পরিমাণ 4 থেকে 5 গ্রাম, যেখানে ওরা ছিল 150 থেকে 200 গ্রাম। এই লৌহ আমাদের দেহে থাকে কি? 4 থেকে 5 গ্রাম। এই লৌহর উৎস কোথায়? মাছ, মাংস, ডিমের কুসুম। ঠিক আছে, তারপরে ভূতপিণ্ড, হৃৎপিণ্ড, এটা হচ্ছে হৃৎপিণ্ড। ঠিক আছে, কলিজা, তারপরে বৃক্ক, এগুলো থেকে আমরা কি পাই? লৌহটা পেয়ে থাকি। লৌহের কাজ। এবার আছে আয়োডিন। আয়োডিনটা কই থাকে বলো? আয়োডিনটা থেকে আমাদের মানবদেহের থাইরয়েড গ্রন্থিতে কি থাকে? আয়োডিন সঞ্চিত থাকে। ঠিক আছে, রক্তে এবং দেহের বিভিন্ন কোষে অতি সামান্য মাত্রায় আয়োডিন থাকে। এই দেহে মোট আয়োডিনের পরিমাণ হচ্ছে আমাদের 20 থেকে 25 মিলিগ্রাম, অর্থাৎ আমাদের দেহে মোট 20 থেকে 25 মিলিগ্রাম আয়োডিন থাকবে। তারপর মানবদেহে গলার দুপাশে ছোট দুটো থাইরয়েড গ্রন্থি আছে। আমাদের এই যে গলার দুই পাশে দুইটা ছোট থাইরয়েড গ্রন্থি আছে। অনেকে তো থাইরয়েডের প্রবলেম থাকে, তারা অবশ্যই জানো যে এটা কোথায় থাকে এবং কোথায় ব্যথা করে। হ্যাঁ, তবে থাইরয়েড গ্রন্থি আছে যা হতে থাইরয়েড হরমোন তোমার ক্ষরিত হয়। এই হরমোনের শতকরা 60% হচ্ছে কি? এই হরমোনের শতকরা আমাদের 60% হচ্ছে আয়োডিন। আয়োডিনের উৎস কি কি? আয়োডিন পাই আমরা সামুদ্রিক মাছ থেকে, তারপরে মাছের যে তেল আছে এগুলো থেকে। হ্যাঁ, সমুদ্র তীরবর্তী যে উদ্ভিজ খাদ্য আছে এগুলো থেকে আমরা আয়োডিন পেতে পারি। আচ্ছা, আয়োডিনের কিছু কাজ। হ্যাঁ, আচ্ছা, তামা। তামাটা কি? দেহে প্রায় প্রত্যেক কোষে তামা পাওয়া যায়, তবে বিশেষ করে যকৃৎ, মস্তিষ্ক, তারপর হৃৎপিণ্ড এবং বৃক্কে একটু বেশি পরিমাণে এই তামাটা থাকে। বড়দের দেহে মোট 10 থেকে 120 মিলিগ্রাম তামা থাকে। বড়দের দেহে 10 থেকে 120 মিলিগ্রাম আমাদের কি থাকে? তামা থাকে। তারপর দেখো এর উৎস কি কি? কলিজা, বৃক্ক, হৃৎপিণ্ড, হ্যাঁ, ডিম, শামুক, এগুলো হচ্ছে তামার উৎস। এগুলো কাজ, চাহিদা, 10টা, এগুলো একবার দেখে নিলেও, এটা পড়ার দরকার নেই বেশি। লাস্টে আছে আমাদের কি? পানি। পানি হচ্ছে আমাদের লাস্ট। ঠিক আছে, আমাদের দেহের ওজনের 60 থেকে 70 ভাগ পানি। পানি খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমাদের দেহের কত? 60 থেকে 70 ভাগ পানি। এই পানি দেহের প্রধানত দুভাবে অবস্থান করে। এই যে 60 থেকে 70%, এটার দুভাবে আমাদের দেহে অবস্থান করে। এক, কোষের ভিতরে 50% পানি থাকবে। আমাদের কোষ আছে, কোষের ভিতরে থাকবে 50%, এবং কোষের বাইরের যে স্থান, রক্তরস, লসিকা, হাড়, কলারস, এবার প্রভৃতিতে থাকবে 40%। এখানে থাকবে কোষের ভিতরে 50% এবং বাইরের যে স্থানগুলো আছে এখানে থাকবে 40%। ঠিক আছে, তো পানির যে উৎসগুলো এগুলো দেখবো আমরা। খাবার পানি, পানীয় যেমন চা, দুধ, কফি, শরবত, খাদ্য বস্তু যেমন শাকসবজি, ফল, এগুলো থেকেও আমরা কি পেয়ে থাকি? পানি পেয়ে থাকি। এখন পানির কাজ কি কি? দেহের অন্যতম দ্রাবক বাহুরূপে পানির প্রধান উপাদানের পরিপাক, তারপরে পরিবেশনের তোমার সাহায্য করে। দেহ তরলের বিভিন্ন জৈব অজৈব উপাদানের উৎকৃষ্ট দ্রাবককে তোমার আর্দ্র করে, বিশ্লেষণ করে, বিয়োজন করে প্রভৃতি রাসায়নিক বিপাকে ক্রিয়ার অবদান রাখে। এগুলো হচ্ছে কি আমাদের? এগুলো হচ্ছে পানির কাজ। তারপরে পানির অভাবজনিত কিছু অবস্থা আছে, চাহিদা আছে। হ্যাঁ, এটা তোমরা দেখে নিবা। তো নবম অধ্যায় শেষ। ঠিক আছে,
তো তোমাদের এই অধ্যায় নিয়ে কোনো সমস্যা আছে কিনা বলো। ওভারঅল আমাদের নবম অধ্যায় আমরা সংক্ষেপের মধ্যে হলেও শেষ করতে পারছি। নেক্সট ক্লাস থেকে আমরা আবার প্রথম থেকে শুরু করব। তো বলো, ক্লাসটি আর একটু ক্লিয়ার হওয়া লাগতো নাকি ঠিক আছে বলো? আচ্ছা, ক্লিয়ার বলছে। আচ্ছা আচ্ছা, জামিয়া বলছে ক্লিয়ার, তাসমিয়া বলছে ক্লিয়ার, মারিয়া ক্লিয়ার, এমা ক্লিয়ার, জামিয়া জান্নাত ক্লিয়ার। আচ্ছা, তো আমরা সেকেন্ড পেপারে প্রথম অধ্যায় তো নিয়েছিলাম। নেক্সট ক্লাসে আমরা দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো আজকের পর্যন্ত এই পর্যন্তই। তোমরা সবাই যেন দ্বিতীয় ক্লাসে তোমাদেরকে দেখি, মানে পরবর্তী ক্লাসে যেন তোমাদের সবাইকে দেখি। ঠিক আছে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।